কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক তথ্যই তো শেয়ার করি, এগুলো অনেক আগেও শেয়ার করেছি, আবারও শেয়ার করব। সেটা হচ্ছে আপনি এয়ারপোর্ট যাওয়ার সময় কি কি নিয়ম পালন করবেন যেন আপনাকে ইমিগ্রেশন পাসপোর্ট অফলোড করে না দেয় বা ব্ল্যাকলিস্টে ফেলে না দেয়। এর জন্য কি করতে হবে? খুব বেশি কাজ না, আমি 4-5টা পয়েন্ট বলি, আগেও বলেছি, আবারও বলছি। এগুলো মিলিয়ে রাখবেন। আপনার প্রথমে যেটা করতে হবে, বাংলাদেশে এয়ারপোর্টগুলোতে অন্য দেশেরটা পরে আপনি যে মানে পেশার সাথে যুক্ত আছেন সেটার সাথে রাখবেন। বিজনেস করলে ট্রেড লাইসেন্স আপডেট, আর চাকরি করলে এনওসি। এটার কোনো ক্ষমা নাই। কারণ সর্বশেষ চায়না যাওয়ার সময় আমাদের সাথে একজন সরকারি চাকরি করে, সে কোনো আপডেট নিচ্ছিল না, কিন্তু এয়ারপোর্টে এর আগেও গিয়েছিল সরকারি এনওসি দিয়ে। ওটা ওনার তথ্যটা চলে আসে, ওনাকে যেতে দেয়নি, উনি হাইড করতে চেয়েছিলেন, কিছু করার নেই। তার মানে আপনাকে এনওসিটা লাগবেই, যাই জব করেন, সরকারি বেসরকারি যেটাই করেন, এটা আপনাকে মাস্ট বি দিতে হবে। এটা গেল একটা। আরেকটা হচ্ছে যে আপনি বাইরে যাবেন, আপনি ঘুরতে যাবেন, সেটা প্রমাণ করার জন্য আপনার গেট আপগুলো ভালো রাখবেন। এবং আপনি আর্থিক সচ্ছলতা প্রমাণের জন্য আপনার তারা ব্যাংক ডিটেলস দেখতে চায়। আগে যেমন বলতো যে আপনি স্টেটমেন্ট নিয়ে আসেন, এগুলা দেখতে চাইতো, দেখতো। আমাদের বাংলাদেশিরা, বাঙালি যেখানে আছে সেখানে ক্রাইম থাকবেই, প্রবলেম থাকবেই। তারা কি করতো, মানে অনলাইন যেহেতু স্টেটমেন্ট নামে, সেগুলো পিডিএফ ফাইলগুলো এডিট করে নিজেদের নাম বসিয়ে 6 মাস 7 মাসে বড় একটা অ্যামাউন্ট লেনদেন দেখাতো। ইমিগ্রেশন অফিসাররা কিন্তু সেগুলো বুঝতে পারতো না, কিন্তু সন্দেহ হতো। কারণ আপনার গেট আপ দেখলে তো বোঝা যাবে যে আপনি আসলে এত টাকা হোল্ড করেন কিনা, এত টাকা আপনার অ্যাকাউন্টে থাকতে পারে কিনা। তারা কিন্তু এগুলো সন্দেহ হতো দেখেই তারা নতুন এখন নিয়ম করেছে যে আপনার অ্যাপসের মাধ্যমে আপনাকে সরাসরি টাকাটা দেখাতে হবে। কত টাকা আছে সেটা অ্যাপসে বোঝা যাবে, তাই না? অ্যাপস অন করলেই হবে। অনেকে বলে যে আমার তো অ্যাপস নাই। ওদেরকে আমি বলবো যে আপনাদের অ্যাপস নাই, শব্দটা উচ্চারণ না করে আপনি ব্যাংকে গিয়ে দয়া করে অ্যাপসটা নামিয়ে নেন, সেটাতে টাকা দেবে। এতে কিন্তু আপনাকে অনেকটা কি, যদি আপনার টাকা 2, 4, 50, 60 হাজার 1 লাখ থাকে, আপনার যেতে দিবে না। আপনি মিনিমাম 4-5 লাখ টাকা ওখানে রাখেন, তারপরে কিন্তু তার বুঝবেন এই ব্যক্তি এলিট পারসন, এই ব্যক্তি লেনদেন অনেক ভালো, এই ব্যক্তি মালয়েশিয়া গেলে বাংলাদেশে আবার ফেরত আসবে। এটা কিন্তু আমাদের ইমিগ্রেশন অফিসার ভাইরা কিন্তু ফলো করে। এরপর দেখবেন যে এগুলো সবকিছু দেওয়ার পরও বলবে যে আপনার কি ট্যাক্স দেন, আপনি ব্যবসায়ী, ট্যাক্স দেন? যে হ্যাঁ ট্যাক্স দিই। তাহলে দেখেন তো আপনার রিটার্নটা দেখেন তো। এখন অনলাইনে হয়েছে, চাইলে যে কেউ দেখতে পারে কোড নাম্বার দিয়ে। এটা কিন্তু একটা বিষয়, বুঝলেন আমি যেটা বললাম? তার মানে আপনার এই রিটার্নটাও কিন্তু, আপডেট রিটার্নটাও সাথে রাখবেন, এটা মাথায় রাখবেন। অনেকে বলে ভাই জুলাই মাস এখন শুরু হয়নি, আপনি জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত আগের বছরটা দিয়ে সুযোগ পাবেন। কারণ নভেম্বর পর্যন্ত যেহেতু লাস্ট ডেট থাকে, এর মাঝে করে ফেলবেন, এরপরে আর চেষ্টা করেন না। আপনি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুনে গিয়ে চেষ্টা করেন না আগের বছরটা দিতে, যে আমার আগের বছরটা ছিল, এটা করা হয়নি, তখন আপনাকে যেতে দিবে না। এই বিষয়গুলো খুব ভালো করে ফলো করবেন। আপনি ট্রেড লাইসেন্স রাখবেন বা এনওসি রাখবেন আর্থিক সচ্ছলতা প্রমাণের জন্য, তারা ওইটা দেখতে চায়। আবার অনেকে বলে যে আপনি বাইরে যাবেন, অনেক ইমিগ্রেশন অফিসার যে টাকা নিয়েছেন কত, যে আমি ডলার নিয়েছি, কত ডলার, $1000, বা আপনি $500 নিলেন আর $500 সমপরিমাণ রিঙ্গিত নিলেন, নিয়ে যান, কোনো অসুবিধা নেই। সেগুলো কিন্তু দেখতে চায়। এইগুলো যদি আপনি প্রপার ওয়েতে দেখাতে পারেন, আপনি যদি মানে ফ্যামিলির সাথে গেলে এই প্যারাগুলো থাকবে না, একসাথে গেলে একজন একটা দেখালে হবে। আর আপনি যদি স্টুডেন্ট হন, তাহলে স্টুডেন্ট আইডি কার্ড দেখাবেন। আপনার বাবা মা যে আর্থিক দিক দিয়ে সচ্ছল, সেগুলোর প্রমাণগুলো সাথে রাখবেন। ব্যাংক স্টেটমেন্ট যেগুলো আছে সেগুলো সাথে রাখবেন। আপনার বাবা মা যদি ব্যবসা বা চাকরি করতে, সেগুলো একটা জিনিস রাখবেন। সরকারি জব করে থাকলে সেটা এনওসি নেওয়ার চেষ্টা করবেন, যেন ওনারা বুঝতে পারে যে আপনার বাবা সরকারি হলে, যেটাই হোক। মানে এগুলো খেয়াল রাখবেন যে আপনার আমাদের ইমিগ্রেশন অফিসাররা তারা কোন কোন বিষয়গুলো আপনাকে মানে পয়েন্টে এনে আটকে দিতে পারে, সেগুলো ওভারকাম করে যান, ইনশাল্লাহ আপনার কখনোই এই ঝামেলাগুলো হবে না। আবার অনেকে বলে যে আমি তো এই টিকিট কেটেছি, আমাকে বোর্ডিং পাস দিল না। এটাও একটা বিষয়। ওই বোর্ডিং পাসের সময় অনেক সময় ডলার দেখতে চায়, কারণ ওখান থেকে বলে দেয় যে উনি প্রয়োজনীয় এই জিনিস নিল কিনা আপনারা খেয়াল করে তারপর বোর্ডিং পাস দিবেন, আমাদের এখানে প্যারা দিবেন না। অনেকে বলে এগুলা, অনেক ইমিগ্রেশন অফিসাররা ইমিগ্রেশন থেকে বলে দেওয়া হয় বোর্ডিং পাস যারা দেয় বিভিন্ন বিমানের, সেখানে কিন্তু অনেক সময় দেখতে চায়। সেগুলো আপনারা প্রপার ওইতে রাখবেন, তাহলে ঝামেলা হবেন। আবার অনেকে আছে যে আপনি যাবেন মালয়েশিয়া, যাচ্ছেন ইন্ডিগো বিমানে,
যাবেন মালয়েশিয়া, যাচ্ছেন ইন্ডিগো বিমানে। এখন আপনি কি করলেন, ইন্ডিগো বিমানে কলকাতা গেলেন, গিয়ে কলকাতা থেকে মালয়েশিয়া যাবেন এয়ার ইন্ডিয়া বিমানে অথবা এয়ার এশিয়াতে, যাই হোক যেটা দিয়ে গেলেন বা টিকে গেলেন। কিন্তু আপনার ইন্ডিয়ার কোনো ভিসা নাই, আপনি যে ইন্ডিয়া ঢুকবেন ইমিগ্রেশন করতে হবে। কারণ যদি আপনি কলকাতা থেকে মালয়েশিয়া যেতে চান, ওদের ওখান থেকে একটা বোর্ডিং পাস নিতে হবে, একটা টিকিট নিতে হবে। বোর্ডিং পাস বুঝবেন না অনেকে, সোজা কথা একটা টিকিট নিতে হয়, কনফার্ম টিকিট আর সিট নাম্বার ওখানে দিয়ে দেয়। ওগুলো যখন নেবেন, ওগুলো কিন্তু আপনাকে ইমিগ্রেশনের আগে নিতে হয়। আপনি যদি ভারতের ভিসা না থাকে তাহলে ইমিগ্রেশন করবেন কি করে? মানে বাহির থেকে নিয়ে পর ভিতরে আসতে হয়। আপনি তো ভিতরে গিয়ে এক বিমান নেমে আরেক বিমানের জন্য অপেক্ষা করবেন? আপনি টাইমটা দেখবেন যে ওই বিমান কখন ছাড়ে। যখন ওই বিমানের কাছে যাবেন, আপনার তো বোর্ডিং পাস দেখতে চাইবে যে কোন সিট নাম্বার আপনার আছে, তখন আপনি দেখাবেন কি করে? কারণ বোর্ডিং পাস তো ইমিগ্রেশনের বাইরে, অর্থাৎ বাইরে থাকে। বোর্ডিং পাস মানে হচ্ছে একেবারে ওই দেশের ভিতরে থাকে। তারপর তো আপনি ইমিগ্রেশন করে তারপর আপনি নোম্যান্স জোনে যাবেন, ওখান থেকে যে কোনো দেশে আপনি ল্যান্ড করতে পারবেন। কিন্তু আপনি তো যখন ইন্ডিগো বিমানে কলকাতা নাম, তখন নোম্যান্স জোনে আছেন, আপনার একটা বোর্ডিং পাস ছিল। আরেক এয়ার ইন্ডিয়া বিমানে বা এয়ার এশিয়াতে মালয়েশিয়া যাওয়ার জন্য আরেকটা বোর্ডিং পাস তো আপনার ছিল না, তখন কি করে যাবেন? তখন কিন্তু এখান থেকে আটকে দিবে, বলে যে না এইভাবে হয় না, টিকিট কাটা যায় না। কিন্তু আপনি যদি একটা পিএনআর কাটেন, একটা টিকিট কাটেন ইন্ডিগো বিমানের, ওরা ওখান থেকে ঢাকাতে কলকাতা নিয়ে যায়, নোভেন্স জোনে রেখে আপনাকে আরেকটা বিমানে তুলে যায় মালয়েশিয়া যাওয়ার জন্য। এর জন্য ঢাকা এয়ারপোর্ট থেকেই বা যে দেশে থাকবেন ওই এয়ারপোর্ট থেকে আপনাকে দুটো বোর্ডিং পাস দেওয়া হবে। যদি তিনটা বিমান চান, তিনটা বোর্ডিং পাস দেওয়া হবে। সাধারণত এত হয় না, দুটোই হয়, দুটো বোর্ডিং পাস দিবে। তাহলে তো আপনি নোভেন্স জোনে থেকেই আপনি আরেকটা বিমান ধরতে পারবেন। একটা বোর্ডিং পাস ঢাকা থেকে কলকাতা গেলেন, আরেকটা বোর্ডিং পাস ওই কলকাতা থেকে মালয়েশিয়া গেলেন, হয়ে গেল। কিন্তু আপনার যদি একটা বোর্ডিং পাস হয়, আপনার তো ইন্ডিয়ার কোনো ভিসাও নাই, তাহলে তো আপনি ইমিগ্রেশন ক্রসই করতে পারবেন না। এই কারণেই আমাদের ঢাকায় বা যে ইমিগ্রেশনে আপনি প্রথম যাবেন, ওখানে তারা ভিসা আছে কিনা, কানেক্টিভ বিমান থাকলে ওরা খেয়াল করে দেশের ভিসা আছে কিনা বা ইত্যাদি ইত্যাদি বোর্ডিং পাস ওলারা কিন্তু দেখে। যখন আপনার এরকম দেখবে যে আপনি দুই বিমানে দুইটা পিএনআর টিকিট কেটেছেন, বোর্ডিং পাস তো এখানে তারা দিতে পারবে না, তখনই কিন্তু বিপদে পড়বেন। তবে এটাও করতে পারেন, একই বিমানে যদি আপনি করেন যে এখান থেকে আপনি যাবেন, এই এখান থেকে কলকাতা থেকে একই বিমানের টিকিট কাটা, আপনি নোম্যান্স জোনে থাকতে পারবেন। সেটার জন্য এদেরকে বোঝাতে হবে। এরা যদি ওটা পারমিশন নিতে পারে কথা বলে বা সিস্টেম করে, যে ওই বোর্ডিং পাসটা আপনাকে এখান থেকে দিয়ে দেয়, ঢাকা থেকে কলকাতা ইন্ডিগো, কলকাতা থেকে মালয়েশিয়া ইন্ডিগো, তখন কিন্তু আপনার জন্য সুবিধা হবে। এ হচ্ছে বিষয়। এই বিষয়গুলো মাথায় যদি রাখেন, আশা করি কখনোই আপনার ঝামেলা হবে না। আর ওই মালয়েশিয়াতে গিয়ে ওরা কি দেখে? ওরা দেখে আপনার পেইড হোটেল বুকিং আছে কিনা, আপনার রিটার্ন টিকিট আছে কিনা, আপনি কোন কোন জায়গায় ঘুরবেন, কি কি করবেন, সেগুলোর মানে কমপ্লিটলি ট্রাভেল আইটিনারি আছে কিনা। এগুলো থাকলে কিন্তু আপনাকে সহজে তারা ফেরত দিবে না। আপনি ওখানে যাচ্ছেন, কেন যাচ্ছেন, এই বিষয়টা তাদেরকে বোঝাতে হবে। আপনি যদি কাজ করতে যান টুরিস্ট ভিসায়, তারা যদি বুঝতে পারে তাহলে বের করে দিবে। টুরিস্ট ভিসা তো আসলে কাজের জন্য না, টুরিস্ট ভিসা হচ্ছে ঘোরার জন্য। বাংলাদেশিদেরকে কেন বের করে দেয় প্রতিদিন 100-150 করে? কারণ আমাদের বাংলাদেশিরা টুরিস্ট ভিসায় যায় ওখানে কাজের সন্ধানে। এই হচ্ছে বিষয়, আর কিছু না। মানে আপনি যে ঘুরতেই যাচ্ছেন, এইসব কয়েকটা দেশ ঘুরে উন্নত কোনো দেশে যাওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যেতে চাচ্ছেন, সেটা বোঝানো হচ্ছে আপনার কাজ। অর্থাৎ এখানে ঘুরতে যাবেন, ঘুরবেন, কোথায় কোথায় ঘুরবেন, এগুলো তাদেরকে বোঝাতে পারেন, ইনশাল্লাহ ঝামেলা হবে না। ভালো থাকবেন। অনেক বড় হয়ে গেল, অনেকগুলো পয়েন্ট সামনে নিয়ে